জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজনে এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেদিন আনি। রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। রক্ষার যে সংগ্রাম, সেটা থেকে আপনারা পিছিয়ে আসেননি সহকর্মীবৃন্দ। কাজেই আপনারা যখন এতদূর কষ্ট করেছেন, কেন আপনারা এমন কাউকে সুযোগ দিবেন যে নিজের স্বার্থ হাসিলের জন্য আপনার এই কষ্টে পানি ঢেলে দিবে? কেন সেই সুযোগ আপনি দিবেন? কেন? কিছু সংখ্যক লোক তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, স্বার্থ হাসিলের জন্য আমাদের এত কষ্টের মধ্যে পানি ঢালার চেষ্টা করছে। এই যে সারাদিন আপনারা এখানে বসেছেন, আপনি তো সারাদিন গত ৮টা-১০টা ঘন্টা এখানে আপনি ব্যয় করেছেন, আপনি সময় দিয়েছেন। এই যে বসে থেকেছেন, এটার জন্য একটা এনার্জি লাগে। এই যে আপনি এসেছেন, তার জন্য অর্থ খরচ হয়েছে, আপনার বাস ভাড়া বা সিএনজি ভাড়া বা রিক্সা ভাড়া যেটাই দেন আপনি দিয়েছেন, অর্থ খরচ হয়েছে। আপনার সময়, আপনার পরিশ্রম, আপনার অর্থ আপনি কেন খরচ করেছেন? আপনার আদর্শকে তুলে ধরার জন্য। আমরা দেশ নিয়ে যেই পরিকল্পনা করছি, সেগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, সেটি ভালোভাবে জেনে নিয়ে গিয়ে জনগণের কাছে উপস্থাপন করা, জনগণকে এটি ভালোভাবে বোঝানো, যাতে জনগণ আরো দৃঢ়ভাবে আপনাকে সমর্থন দেয়। তাহলে আপনি যখন এতগুলো কষ্ট করলেন সহকর্মীবৃন্দ, কেন আপনার পাশে বা পেছনের লোকটা, সে যদি নিজের স্বার্থ হাসিলের জন্য এমন কিছু করে যা আপনাকে, আপনার দলকে বিতর্কিত করবে, কেন আপনি সেই সুযোগ দিবেন তাকে? কেন দিবেন? দেবার কি একটি কোনো যৌক্তিক কারণ আছে যে আপনি তাকে সেই সুযোগ দিবেন তার ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য? আমরা তো ব্যক্তি স্বার্থ নিয়ে এখানে কোনো আলাপ করিনি সারাদিন। কেউ কি কারো ব্যক্তি স্বার্থ নিয়ে এখানে সারাদিন আলাপ করেছেন? কেউ ব্যক্তি স্বার্থ নিয়ে আলাপ করেন? প্রত্যেকে আপনারা দেশ, দেশের মানুষের জন্য সারাদিন চিন্তা করেছেন, আলাপ করেছেন, কথা বলেছেন আপনারা। কাজেই সহকর্মীবৃন্দ, আপনারা প্রায় বলেন, আমি প্রত্যেকটি অনুষ্ঠানে বলি, আমার সাথে যখন কথা হয়, সেটি ইউনিয়ন পর্যায়ে হোক, গ্রাম পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, উপজেলা থানা পর্যায়ে হোক, বিভাগ পর্যায়ে হোক, যেই নেতা, যেই সহকর্মী, যেই কর্মীর সাথে আমার কথা হয়, একটি কথা আপনারা বলেন যে, ভাই, মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। ইয়াস, মানুষ যদি বিএনপির দিকে তাকিয়েছে, আপনাকেও তাকাতে হবে জনগণের দিকে, আপনাকেও তাকাতে হবে মানুষের দিকে। অর্থাৎ এই জন্য তাকাতে হবে, তার কথা আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে বুঝতে হবে, আচ্ছা, যে আমার এলাকার জনগণ আমি কিভাবে চললে পছন্দ করবে, আমি কিভাবে কথা বললে আমাকে পছন্দ করবে আগে থেকে বেশি, আমি কি করা উচিত, কি করা উচিত না, এ বিষয়ে আপনাকে নজর রাখতে হবে। এ বিষয়ে শুধু আপনাকে নজর রাখলে চলবে না, শুধু আপনার একা করলে চলবে না। আপনি যে এখানে গলায় আজকে পাঁচ ঝুলে যে এখানে উপস্থিত হয়েছেন, আপনি আপনি দেখুন, আপনার ওইখানে কিন্তু নামের সাথে লেখা আছে আপনি কি, একটা পদবি আছে আপনার। আপনার এই যে গলায় যে কার্ডটা, ওখানে একটা পদবি আছে আপনার। এই পদবিটা মানে হচ্ছে আপনি নেতৃত্ব দিচ্ছেন। আপনার আন্ডারে 10 জন, 20 জন, 50 জন, 100 জন, 500 জন, 1000 জন নেতা বা কর্মী আছে আপনার নিচে, যারা আপনাকে খেয়াল রাখতে হবে তাদেরকে, যাতে তারা কেউ গড়বড় করতে না পারে, গড়বড় করতে না পারে। একটা পরিবারে যেখানে 5 জন, 7 জন, 8 জন, 10 জন ভাই বোন থাকে, দুই একটা একটু দুষ্টু টুষ্টু থাকে, ওগুলোকে একটু টাইট দিয়ে রাখতে হয়। ওগুলোকে টাইট দিয়ে রাখতে হয় যাতে দুষ্টামি না করে, ওই পাশের বাড়ির আমটা যাতে ঢিলা না মারে। পাশের বাড়ি প্রতিবেশী যদি একটু একটু রাগী হয়, তো অনেক সময় দুষ্টু ছেলেরা করে কি, ঢিলা মারে রাখতে পারে। এই যে পরিবারের ওই যে ভাইটা বা যেই সন্তানটা এরকম একটু দুষ্টামি করে, ওকে টাইট দিয়ে রাখতে হয়। আমাদের দলের মধ্যেও হয়তো এরকম থাকতে পারে, একটু দুষ্টু থাকতে পারে। এদেরকে টাইট দিয়ে রাখতে হবে। এরা বুঝেই হোক না বুঝেই হোক দলের ক্ষতি করে ফেলছে বা ফেলে অনেক সময়, কিন্তু আপনাদেরকে রাখতে হবে। এই যে বললাম যে গলায় পাঁচটা, এখানে পদবিতে লেখা আছে, এটা তবে একটা মর্যাদা আছে। শুধু কি মর্যাদা আছে? মর্যাদার পাশাপাশি একটা দায়িত্ববোধ আছে, একটা দায়িত্ব আছে। সহকর্মীবৃন্দ, আপনাকে সেই দায়িত্বটা, যেই পদটা লেখা আছে আপনার এই পাশের মধ্যে, এই দায়িত্বটা আপনাকে নিতে হবে, পালন করতে হবে, এবং এই দায়িত্বটা অনেক গুরুত্বপূর্ণ। এই দায়িত্বটা অনেক গুরুত্বপূর্ণ। আজকে আপনারা এখানে সংসদ নিয়ে আলোচনা করেছেন, আপনারা এখানে বিচার বিভাগ নিয়ে আলোচনা করেছেন, আপনারা এখানে উচ্চ কক্ষ নিয়ে আলাপ করেছেন। আমি যদি বলি, আজকে আপনারা হচ্ছেন বিএনপির পার্লামেন্ট সদস্য, আপনারা হচ্ছেন বিএনপি যে সংসদ, বিএনপি নামক যে সংসদ, সেই সংসদের সদস্য আপনারা। বুঝতে পারছেন আমি কি কথাটা বলছি? আপনারা হচ্ছেন বিএনপি যেই সংসদ, সেই বিএনপি সংসদের মেম্বার আপনারা। তাহলে সংসদ, বিএনপি নামক সংসদের যদি মেম্বার হন আপনারা, আপনাদের দায়িত্ব আছে, এবং দায়িত্ব কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব। কাজে আসুন সহকর্মীবৃন্দ, আজকের এই 31 দফা আমরা শুধু এই ঘর বা এই প্যান্ডেলের ভিতরে সীমাবদ্ধ রাখবো না। আজকের এই 31 দফা আমরা ছড়িয়ে দিব। আমরা
বিএনপির কর্মশালায় বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইজতেমা ময়দানে সংঘর্ষে ৩ জনের মৃত্যুর ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাদ ও জোবাইরপন্থীদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। দুপুরে সচিবালয়ে প্রথম মাওলানা সাদের অনুসারীদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাদপন্থীরা জানান, সংঘর্ষ এড়াতে সরকার তাদেরকে মাঠ ছেড়ে দেবার যে অনুরোধ করেছেন তাতে সম্মত হয়েছেন তারা। এরপরই একই জায়গায় জোবাইরপন্থীদের সঙ্গে বৈঠক হয়। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে যে পদক্ষেপ নিচ্ছে সেটির সঙ্গে থাকার কথা বলেন মাওলানা মামুনুল হক। এ সময় হত্যার বিচার দাবি করেন তিনি। এর আগে ইজতেমা ময়দানে দুপক্ষের সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়। পরে ঘটনাস্থলের ৩ কিলোমিটারে ১৪৪ ধারা জারি করে পুলিশ। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। ডেট দুইটা তো আমরা এখন পর্যন্ত করি নাই, কিন্তু ভাইয়েরা আলোচনা করুক, আলোচনা করার পরে আমরা একটা সিদ্ধান্ত নেব। এই মুহূর্তে টঙ্গী ইজতেমা ময়দানে রয়েছেন মাঝার ইমন, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ইমন, উভয় পক্ষই ইজতেমার ময়দান ছেড়ে গিয়েছে কিনা, আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান সম্পর্কে বিস্তারিত জানাবেন। মাঠে তো অসংখ্য মুসল্লি ছিলেন সকালবেলা থেকেই আমরা যেটি দেখেছি এসে, এবং দুপুরের পর থেকে ৩টার দিক থেকে মূলত এই মাঠ ছাড়া শুরু করেছেন এখানে যারা অবস্থান করছিলেন যে মুসল্লিরা। আমরা দেখেছি যে মাঠে এখনো কিন্তু ছাড়ছে, যেহেতু বললাম যে অসংখ্য প্রায় অনেক মানুষ এখানে ছিলেন, এবং তারা দুপুর নাগাদ তাদের যে জ্যেষ্ঠ মুরব্বী রয়েছে এবং সরকারি যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তারা মূলত ইজতেমা ময়দান ছেড়ে যাচ্ছেন। এখনো কিন্তু অনেককে আমরা দেখছি যে তারা যেটি বলছেন যে সরকারের যে নির্দেশনা এবং তাদের যে মুরব্বী রয়েছেন তাদের প্রতি তারা সম্মান প্রদর্শন করে তাদেরকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তারা মাঠ ছাড়ছেন। আমি যদি মাঠের চিত্র একটু দেখাতে চাই, যে এখনো অসংখ্য মুসল্লি রয়েছেন, তারা মূলত অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন। রাজধানীর আশপাশের জেলাগুলোর মানুষ মূলত আগের দিকেই চলে গিয়েছে দুপুরের পরপর, এখন অনেকে দূর দূরান্ত যাচ্ছে। আমরা দেখছি যে সিরাজগঞ্জ থেকে আসা, রাজশাহী থেকে আসা, অর্থাৎ দেশের পুরো 64 জেলা থেকে আসা মুসল্লিরাই মূলত মাঠ ছাড়ছেন, এবং এখনো দেখা যাচ্ছে যেটি বলছিলাম যে অনেকেই মাঠ ছাড়ছেন। এবং এদের সাথে আমি কথা বলে যতটুকু জানতে পেরেছি তারা যেটি বলছেন যে বিশ্ব ইজতেমার যে একটি ঐতিহ্যবাহী যে একটি চিত্র বিগত সময়ে চলে আসছে, তাবলিগ জামাতের তাদের যে কার্যক্রম, ইসলামিক যে কার্যক্রম, সেটি কিন্তু একটি ঐতিহাসিক কার্যক্রম। এর মধ্যে যাতে কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব, কোনো ধরনের যাতে উশৃঙ্খলকারীরা যাতে প্রবেশ করতে না পারে, এবং সবাই যাতে সম্মিলিতভাবে একটি একক চিন্তা এবং একক মতাদর্শের মাধ্যমে, অর্থাৎ কোনো ধরনের যাতে বাধা বিপত্তি ছাড়া সকলে মিলেমিশে যাতে ইজতেমা পালন করতে পারে, এবং তাবলিগ জামাতের যে শান্তিপূর্ণ কার্যক্রম রয়েছে তারা যাতে সেটি সুন্দরভাবে পালন করতে পারে, এমনটি আমাদেরকে জানিয়েছে। এখানে যেটি বলছিলাম যে এই যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনারও তারা সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। তারা যেটি বলছেন যে ধরনের বিশৃঙ্খলা হয়েছে ইজতেমা মাঠে সেটি কোনোভাবেই কাম্য নয়, এবং তাদের ভাষ্য অনুযায়ী তারা যেই মূল দাবিটি জানাচ্ছেন হত্যাকারীদের আইনের আওতায় আনতে বলছেন, এবং পাশাপাশি যে ইজতেমাকে কেন্দ্র করে যাতে ভবিষ্যতে, অর্থাৎ সামনের দিনগুলোতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেই বিষয়টিও তারা সরকারের প্রতি দাবি জানিয়েছেন। এখানে সকলেরই একটি কথা, যে তাবলিগ জামাতের যে শান্তিপূর্ণ কার্যক্রম এবং ইসলামিক যে কার্যক্রম সেটি যাতে সুন্দরভাবে পরিচালিত করতে পারে, এবং যেটি বলছিলাম যে তাবলিগ জামাতের যে বাৎসরিক যে একটি ইজতেমা হয় এবং সেই ইজতেমাটি যাতে শান্তিপূর্ণভাবে করতে পারে এমনটি বলছে। আমরা যেমনটি দেখছিলাম সকালবেলা এসে পুরো ইজতেমা মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ ছিল, তবে এখন যে চিত্র আমরা দেখাচ্ছি যে অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে, এবং যারা রয়েছেন তারাও যাওয়ার চেষ্টা করছেন, যেহেতু তাদের সাথে অনেক মালামাল রয়েছে, তাদের থাকার খাওয়ার যেই সমস্ত মালামালগুলো রয়েছে সেটিও তারা গুছিয়ে মূলত এই ইজতেমা মাঠ থেকে বিদায় নিচ্ছেন। এবং আমরা দেখছি যে এখানে সকালবেলা থেকে যে প্রস্তুতি চলছিল, বিদায়ের প্রস্তুতি, সেই আনুষ্ঠানিকতা শুরু হয় দুপুর 3টা থেকে মূলত যখন সরকারি সিদ্ধান্ত আসে, এবং যেটি আপনি বলছিলেন যে 144 ধারা জারির যে বিষয়টি হয়েছে সরকারের পক্ষ থেকে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সেইটিকে কেন্দ্র করেই মূলত মাঠ ছাড়ছেন দুপুরবেলা থেকে। এখনো অনেকে মাঠ ছেড়ে যাচ্ছেন। আর আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতির কথা যদি আমি একটু বলতে চাই, আমরা দেখেছি যে ঢাকা মেট্রোপলিটন এরিয়ার যেই অবস্থানটি রয়েছে, অর্থাৎ তুরাগ নদের
যেই পশ্চিম পাশে যে অবস্থান রয়েছে সেখানে আমরা দেখেছি ঢাকা মেট্রোপলিটন পুলিশ, আর পূর্ব পাশে যেহেতু এটি গাজীপুর জেলা পড়েছে এখানে আমরা দেখেছি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপস্থিতি, এবং তারা সকলেই যারা এখানে অবস্থান করছেন মুসল্লি তাদেরকে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে যে পরামর্শ রয়েছে গ্রহণ করছেন এবং তাদের প্রতি পরামর্শ দিচ্ছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, তারা যাতে শান্তিপূর্ণভাবে তাদের যেই অবস্থান রয়েছে অর্থাৎ গন্তব্যস্থল রয়েছে তাদের যার যার বাসস্থানে যেতে পারে। এবং পাশাপাশি আমরা দেখেছি যে সেনাবাহিনীর উপস্থিতি রয়েছে এখানে, এবং সেনাবাহিনী বিশেষ করে এই গাজীপুরের এই টঙ্গী থেকে যেই কামারপাড়া ব্রিজ পর্যন্ত এই যে বাইপাস সড়কটি রয়েছে সেই বাইপাস সড়কে কিন্তু যানবাহন চলাচল এখনো বন্ধ রয়েছে, যাতে মুসল্লিরা শান্তিপূর্ণভাবে এই সারিবদ্ধভাবে যাতে এই যেই স্থলটি রয়েছে অর্থাৎ এই ইজতেমার ময়দান যাতে তারা শান্তিপূর্ণভাবে শেষ করতে পারে, চলে যেতে পারে। এবং যেটি আমি বারংবার বলছিলাম যে এখানে যারা মাঠ ছেড়ে যাচ্ছেন তাদের সকলেরই একটি কথা যে ইজতেমার যে শান্তিপূর্ণ যে অবস্থান এবং তাবলিগ জামাতের যে কার্যক্রম সেটি যাতে কোনো ধরনের ব্যাহত না হয় এবং কোনো ধরনের যারা বিশৃঙ্খলার চেষ্টা করে তাদের যাতে আইনের আওতায় আনা হয় এবং তাবলিগ জামাতের যে শান্তিপূর্ণ কার্যক্রম রয়েছে সকলে যাতে মিলেমিশে একত্রিতভাবে যাতে পালন করতে পারে, এবং যে ঐতিহ্যবাহী একটি ধারাবাহিকতা রয়েছে এই বিশ্ব ইজতেমার সেটি যাতে সম্পূর্ণ অক্ষুণ্ণ থাকে সেই দাবিটি তারা করেছেন। এবং তারা যেটি বলছেন যে সরকারি সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এবং তাদের যেই মুরব্বীরা রয়েছে অর্থাৎ দায়িত্বশীল যারা রয়েছে সকলের প্রতি সম্মান জানিয়ে আজকে তারা মাঠ ছেড়ে যাচ্ছেন, এবং তাদের কথায় একই সুর যে তাবলিগ জামাতের যে ঐতিহ্যবাহী ধারাবাহিকতা সেটি যাতে বজায় থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো মাঠে এখনো অনেকে ছাড়ছে এবং যারা দূর দূরান্ত থেকে এসেছে, যেটি বলছিলাম যে রাজধানী ঢাকা এর আশপাশের গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ সহ আশপাশের যে দূর দূরান্তর মানুষ এখানে এসেছে, যেহেতু একটি বাৎসরিক কার্যক্রম এটি, এই কার্যক্রমে মূলত সারা দেশের মানুষ আসে এবং বিদেশেরও নাগরিকরা আসে এখানে, যেহেতু একটি বিশাল জমায়েত হয়েছিল সেই জমায়েত মূলত দুপুরবেলা থেকেই যাচ্ছে এবং যেহেতু এখনো তারা যাচ্ছেন এবং আমরা যতটুকু ধারণা করতে পারছি এই যাতায়াতের যে বিষয়টি, তারা যেহেতু দূর দূরান্ত থেকে এসেছেন তাদের এই পুরো ইজতেমা মাঠটি খালি হতে আরো ঘন্টা দুয়েকের মতো সময় লাগতে পারে। তো গাজীপুরের যে ইজতেমা ময়দানের যে সবশেষ মুসল্লিদের চলে যাওয়ার খবরের এই ছিল আমার কাছে। টঙ্গী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাছারিমন। 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 4 জনকে মৃত্যুদণ্ড থেকে সরাসরি খালাস দিয়েছেন হাইকোর্ট। আর উলফা নেতা পরেশ বড়ুয়াকে দেওয়া হয়েছে যাবজ্জীবন। বাকি 6 আসামিকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সকালে 10 ট্রাক অস্ত্র মামলায় এ রায় ঘোষণা করেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চে আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণা হয়। রায়ে বলা হয়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 4 জনের আসামিদের বিরুদ্ধে 10 ট্রাক অস্ত্র নিয়ে কোনো ধরনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি, তাই 4 আসামিকে খালাস দেওয়া হয়। এছাড়া সঠিকভাবে মামলার তদন্ত না হওয়া ও আসামিদের বিরুদ্ধে তথ্য প্রমাণ না থাকায় খালাস ও দণ্ড কমিয়ে দেওয়া হয়েছে বলে রায়ে উল্লেখ করেন উচ্চ আদালত। জনাব লুৎফুজ্জামান বাবরকে মামলার প্রধান আসামি করা হয়েছিল দ্বিতীয় তদন্তের ভিত্তিতে। এই জনাব লুৎফুজ্জামান বাবরকেও আজকে খালাস দিয়েছেন এই কথা বলে যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম শিকার এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারেনি। অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপি যে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রত্যাশা করেছিল তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর বনানীতে করাইল বিটিসিএল কলোনিতে বিশেষ মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার করতে 4 থেকে 6 মাস সময় বেশি লাগার কথা নয়। রোডম্যাপ নিয়ে বিএনপি কোনো ধারণা নয়, দিনক্ষণ সহ সুনির্দিষ্টভাবে নির্বাচনের তারিখ জানতে চায়। এ সময় গণতান্ত্রিক যাত্রায় অন্তর্বর্তী সরকারকে কোনো কৌশল প্রয়োগ না করতে আহ্বান জানায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এই সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়া। সেই লক্ষ্যে কিছু প্রয়োজনীয় সংস্কার, আইনি সংস্কার, কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার এবং কিছু মাঠের সংস্কার প্রয়োজন আছে। সেগুলোর জন্য যে সময়টা প্রয়োজন সেটা আমরা বিশ্লেষণ করে দেখেছি যে কোনোভাবেই 4 থেকে 6 মাসের বেশি লাগার কথা নয়। সুতরাং গণতান্ত্রিক যাত্রা পথে যাতে আমরা কোনো রকমের কৌশল প্রয়োগ না করি সেই আহ্বান জানাবো অন্তর্বর্তী সরকারের কাছে।
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের পরে প্রেস সচিবের সময় বাড়ানোর চেষ্টা ভালো লক্ষণ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততার সাথে নির্বাচন দিতে হবে। সংস্কারের অজুহাতে নির্বাচনের জন্য সময় ক্ষেপণ করা যাবে না। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে তিনি বলেন, বিজয় দিবস নিয়ে মোদীর বক্তব্যই প্রমাণ করে ভারতীয় মিডিয়ার অপতথ্য প্রচারে সে দেশের সরকারের ভূমিকা রয়েছে। কোনটা বিশ্বাস করব? প্রধান উপদেষ্টা বললেন ডিসেম্বরের শেষের দিকে এবং 26-এর প্রথম দিকে নির্বাচন হতে পারে। পরের দিনই ওনার প্রেস সচিব বললেন এটা আবার 26-এর জুন পর্যন্ত এটা যেতে পারে। প্রেস সচিব মহোদয়, আপনি তো সরকারি চাকরি করেন, বেতন নেন, আপনি কোত্থেকে এই ক্ষমতা পেলেন যে আপনি আপনার প্রধান উপদেষ্টাকেও ক্রস করে চলে গেলেন? কাজে আমাদের জানতে আগ্রহ হয়। এই 18 কোটি মানুষের দেশে 36 কোটি হাত, মনে রাখবেন আমরা সবাই ঐক্যবদ্ধ। কোনো অবস্থাতেই কোনো চোখ রাগানিতে ওই চিকেন নেক বলেন আর কোনটা দখল করার স্বপ্ন দেখেন, কোনো স্বপ্ন বাঙালির এই 36 কোটি হাতের সামনে ইনশাল্লাহ টিকবে না। শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করতে না পেরে ভারতের গাত্রদাহ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর কাকরাইলে দেশীয় পণ্যের প্রসার নিয়ে এক অনুষ্ঠান উদ্বোধনকালে এই মন্তব্য করেন তিনি বলেন, কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে ভারত বাংলাদেশের বিরুদ্ধে বিষোদগার করছে। তিনি আরো বলেন, শেখ হাসিনা জাতিকে ভারতের উপর নির্ভর করে গড়ে তুলতে সব ষড়যন্ত্র করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে তিনি বলেন, ভারত যতদিন বাংলাদেশের বিরুদ্ধে বিষোদগার করবে ততদিন রাজনৈতিক প্রতিবাদ অব্যাহত থাকবে। এ সময় ভারতীয় পণ্যে আগুন জ্বালিয়ে তা বয়কটের আহ্বানও জানান তিনি। আজকে পার্শ্ববর্তী দেশ থেকে বলে আমরা যদি আদা না দেই, আমরা যদি রসুন না দেই, আমরা যদি পেঁয়াজ না দেই, আপনারা খেতে পারবেন না। প্রচুর আলু উৎপাদন হয় বাংলাদেশের সর্বত্র, বিক্রমপুর এবং নর্থ বেঙ্গলে প্রচুর আলু, এবং এই সিজনে অনেক সময় 3 টাকা 4 টাকা কেজি হয়ে গেছে। কিন্তু সেই আলু কেন আজকে 75 টাকা 80 টাকা 85 টাকা? এটা শেখ হাসিনার সেই ব্যর্থ নীতির কারণে। এবং 2023 তিনি ক্ষমতায় ছিলেন, তিনি ভারত থেকে আলু আমদানি করলেন। অর্থাৎ গোটা জাতিকে, গোটা দেশকে ভারতের উপর নির্ভরশীল করার জন্য যা যা করা দরকার শেখ হাসিনা সেই কাজগুলো করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট UPDF এর নেতা মাইকেল চাকমা। সকাল 10টায় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে মৌখিকভাবে এই অভিযোগ দেন তিনি। তাজুল ইসলাম জানান, বিধান অনুযায়ী মৌখিক অভিযোগ আমলে নিয়েছে প্রসিকিউশন। কয়েকদিনের মধ্যে অভিযোগের বিস্তারিত লিখিতভাবে দেওয়ার পর তদন্ত কাজ শুরু করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আলোকচিত্রী ডক্টর শহীদুল আলম ও তার সহধর্মিণী অধ্যাপক রেহনুমা আহমেদকে সাথে নিয়ে সকাল 9টার কিছু আগে ট্রাইব্যুনালে আসেন মাইকেল চাকমা। তার অভিযোগ, 2019 সালের 9 এপ্রিল রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর 5 বছর 4 মাস কয়েক জায়গায় গুম করে রাখা হয় তাকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় গুম করা হয়েছে বলে দাবি মাইকেল চাকমার। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের 2 দিন পর 7 আগস্ট ভোরে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়। মূলত এটা শেখ হাসিনা যে খুন গুম করে মানুষকে, যে তাদের যে প্রতিবাদ প্রতিরোধ যে সেটা ধ্বংস করে দেওয়ার জন্য, তাদের মানে ইয়ে করার জন্য, সে আজীবন ক্ষমতা থাকার জন্য এসব কাজগুলো তারা করেছে। ওনার এই বক্তব্য থেকে নিশ্চিত হয়েছি যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, যেটা গত সরকারের আমলে সিস্টেম্যাটিক ওয়েতে করা হয়েছে, সেগুলো শিকার তিনি হয়েছিলেন এবং সে কারণে তিনি একইভাবে এই বক্তব্যগুলো গুম কমিশনের কাছেও দিয়েছেন। তো এই সব কিছু মিলে তার অভিযোগটাকে আমরা আমলে গ্রহণ করছি, আমরা এগুলোকে তদন্ত করব।
এবং করে অন্যদের ব্যাপারে যেভাবে আমরা তদন্ত করি এবং বিচারের জন্য উপযুক্ত করে আদালতের সামনে উপস্থাপন করা হবে সেই কাজটা আমরা ওনার ক্ষেত্রে করব। D8 সম্মেলনে যোগ দিতে মিশরের রাজধানী কায়রোতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার স্থানীয় সময় সকাল 11টায় কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে ডক্টর ইউনুসকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টরের মন্ত্রী মোহাম্মদ শিমি। পরে মন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এর আগে মিশরের উদ্দেশ্যে মঙ্গলবার রাত 1টায় ঢাকা ছাড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। D8 সম্মেলনে যোগ দিতে কিছুক্ষণ আগে কায়রো পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আগামীকাল সামিটে যোগ দেবেন 8 দেশের সরকার প্রধান। এ নিয়ে আরও জানাতে মিশরের নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল থেকে যুক্ত হচ্ছেন বেলায়েত হোসেন। বেলায়েত, প্রধান উপদেষ্টার আগামীকালের কর্মসূচি সম্পর্কে জানাবেন। সামিটে কোন কোন বিষয় আলোচনায় গুরুত্ব পাবে জানাবেন। প্রধান উপদেষ্টার ভোটা দাগে আগামীকাল দুটি কর্মসূচি রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে D8 সামিটে তিনি যোগ দেবেন, আরেকটি হচ্ছে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে, দেশি বিদেশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি মোটিভেশনাল স্পিচ দিবেন। আর যদি বলি যে আজকে D8 এর যে কার্যক্রম সেটি হচ্ছে আজকে দেশের এই যে 8টি সদস্য দেশ রয়েছে, 8টি সদস্য দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক পেছনে প্রেসিডেন্সিয়াল প্যালেস, এই প্যালেসেই D8 সামিট অনুষ্ঠিত হবে এবং আমার সামনে রয়েছে এই মিশরের যে মন্ত্রণালয়গুলো, অর্থাৎ যেটিকে বাংলাদেশের সচিবালয় বলা হয়, এটি তার সামনে রয়েছে। এখানে মূলত আজকে মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে 16 এবং 17 ডিসেম্বর 2 দিন D8 কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে। সেই কমিশন সভায় এই D8 সামিট এবং মন্ত্রী পর্যায়ের বৈঠকে কি কি বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেই এজেন্ডাগুলো ঠিক করা হয়েছে। এখানে যেহেতু এটি 8টি দেশের একটি অর্থনৈতিক জোট, এই 8টি দেশের অর্থনৈতিক জোটের মধ্যে এখানে বিজ্ঞান, মানবাধিকার, কৃষি, গ্রামীণ উন্নয়ন, ব্যাংকিং খাত, আর্থিক খাত, এই খাতগুলো নিয়ে তারা এক দেশের সঙ্গে আরেক দেশের আর্থিক সহায়তার জায়গা কি হবে, এক দেশের সঙ্গে আরেক দেশের বাণিজ্যিক জায়গাগুলো কি হবে, এই আলোচনাগুলো তারা করবেন। তবে এখানে মোটা দাগে দুইটি গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। একটি হচ্ছে D8 আসলে D8 থেকে D9 হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে যে সদস্য সংখ্যা রয়েছে 8টি, এটি 9টি সদস্য সংখ্যা হয়ে যাচ্ছে। D8 কমিশন সভায় এই এজেন্ডাটি ঠিক করা হয়েছে, নতুন করে একটি রাষ্ট্রকে তারা এই সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করবেন। এর মধ্যে আজারবাইজানের নাম শোনা যাচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে যে এখানে কিন্তু এই অর্থনৈতিক জোট এটি হলেও এটি যেহেতু 8টি মুসলিম দেশের একটি জোট, এখানে পাকিস্তান রয়েছে, মালয়েশিয়া রয়েছে, এখানে ইরান রয়েছে, এখানে তুরস্ক রয়েছে, এখানে বাংলাদেশ রয়েছে। এই দেশগুলো যেহেতু 8টি মুসলিম দেশ, এই দেশগুলো মিলে এই যে লেবানন এবং গাজায় যে ইসরায়েলের যে গণহত্যা, ইসরায়েলের যে আগ্রাসন চলছে, সেই আগ্রাসন বিরোধী আওয়াজ তারা তুলবেন, সেই আগ্রাসন বিরোধী আলোচনা তারা করবেন এবং আন্তর্জাতিকভাবে ইসরায়েলের উপর কিভাবে চাপ তৈরি করা যায় সেটা নিয়ে আলোচনা করবেন। একই সঙ্গে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য তারা জাতিসংঘের কাছে তারা দাবি তুলবেন D8 সামিট থেকে। ওটা থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে D8 সামিটের সবশেষ খবর। পরবর্তীতে আপনার মাধ্যমে আরো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। মিশর থেকে যুক্ত ছিলেন সহকর্মী বেলায়েত হোসেন। রমজানে বাজার পরিস্থিতি সহনীয় রাখতে সরকারিভাবে সয়াবিন ও মসুর ডাল আমদানি করছে সরকার। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। পর্যন্ত যত সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে, চাল, ডাল, খেজুর তো রোজার সময়, ছোলা, তারপর সয়াবিন তেল, এগুলো আমরা নিশ্চয়, চিনিও নিশ্চয়, মোটামুটি চেষ্টা করছি যেভাবে বাজারটা যেন আরেকটু সহনীয় হয় লোকের জন্য। একটু সময় লাগবে, কারণ এগুলো ইম্পোর্ট করতে বিষয় বাইরে থেকে ইম্পোর্ট। লোকজন যদি একটু কনসিয়াস না হয়, মানুষ যারা অনেক সময় তারা নিজেরা যদি মনিটর করে কমপ্লেন করে কি, তখন আমরা বলছি ওর যেন যথাযথ ব্যবস্থা, সেটা ঠিক হয় না। আমাদের যেটা হয় কি, লোকের সহনশক্তি বেশি, কিনে নিয়ে চলে যায়, কিন্তু বাইরে কিন্তু কনজিউমার খুব কনসিয়াস থাকে, কমপ্লেন করে। প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর গত বছরের এই সময়ের তুলনায় 26% রেমিটেন্স বেড়েছে। প্রবাসীরা সবচেয়ে বেশি পছন্দ করে ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠাতে।
অথচ ফ্যাসিস্ট সরকার টার্গেট করে ইসলামী ব্যাংকগুলো ধ্বংস করেছে। প্রবাসী দিবসের আলোচনায় কথা বলেন তিনি। বিদেশের দূতাবাসগুলোতে প্রবাসীদের হয়রানি করা হয় উল্লেখ করে প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার হয়রানি কমাতে কাজ করছে। এ সময় যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সরকারি বিভিন্ন কাজে দেশে ফেরত প্রবাসীদের কাজ করার সুযোগ দেওয়া হবে। প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের নির্দিষ্ট নীতিমালা প্রণয়নের কথা বলেন তিনি। এ সময় গণতন্ত্রের পক্ষে ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আমাদের দেশের যারা বাইরে পড়াশোনা করে এক্সপার্ট হয়েছেন এবং তারাও অন্যদের থেকে কোনোভাবেই কম নয়, তাদেরকে আপনারা সেখানে হায়ার করতে পারেন এবং সরকারি বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রেও আমরা তাদেরকে হায়ার করার দিকটি বিশেষভাবে গুরুত্ব দিব। অভিবাসন ব্যয় কমানোটা আমরা চেষ্টা করছি, সাপ্লাইয়ের তুলনায় ডিমান্ডটা খুব বেশি, এই সুযোগ গ্রহণ করা হয়। সেটাকে কার্টেল করার জন্য আমরা সাব এজেন্ট যারা আছে তাদের দায় দায়িত্ব নিরূপণের চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি বাইরেতে একটা প্রকৃত প্রতিনিধিত্বশীল একটা যেন নেতৃত্ব আসে। ঢাকার বায়ু দূষণের জন্য দায় নয়, দায়িত্ব নেবেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই সমস্যার সমাধানে গঠিত টাস্কফোর্স আগামী শনিবার থেকে মাঠ পর্যায়ে কাজ শুরু করবে বলে জানিয়েছেন তিনি। সকালে বিশ্ব জলবায়ু বিষয়ক সেমিনারে কথা বলেন তিনি। এ সময় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সমন্বয় আরও বাড়ানোর তাগিদ দেন উপদেষ্টা। বলেন, জলবায়ু ফান্ড নিয়ে আগের সরকারের করা অপ্রাসঙ্গিক প্রকল্প বাতিল করা সহ গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার। এদিকে প্লাস্টিকের ব্যবহার কমানো সহ জীবনযাত্রা বদলানো ও প্রাকৃতিক সম্পদ ধ্বংস না করার আহ্বান জানান সৈয়দা রিজওয়ানা হাসান। বায়ু দূষণ নিয়েও কিন্তু সরকারের একটা ম্যানেজমেন্ট প্ল্যান আছে। এটা আমরা যখন টেবিলের ওই পারে ছিলাম তখন মামলা মোকদ্দমা করে একটা নির্দেশনা এনেছিলাম। তো সেই বায়ু দূষণ ম্যানেজমেন্ট প্ল্যানটা পাশ হয়েছে 2024 সালের অগস্ট মাসে। এখন এই 4 মাসে কেমন করে এই সমস্যাটার সমাধান করে ফেলবো, আমি দায়িত্ব নেব, কিন্তু আমি দায় নেব না। 10টা বছর যাবৎ কমপ্লিট ইনঅ্যাকশন, খালি প্ল্যান করে আর প্রোগ্রাম করে, প্ল্যান করে আর প্রজেক্ট নাই, কিন্তু কাজটা যে কি হয় মাঠে এইটা আসলে আমরা সেরকম অর্থে দেখি না। আমরা জলবায়ু পরিবর্তনের প্রকোপের মোকাবেলা করার একটা বড় উপায় হচ্ছে আপনার প্রাকৃতিক সম্পদগুলোকে সুরক্ষিত রাখা, কিন্তু আমরাও কিন্তু উন্নয়নের নামে প্রাকৃতিক সম্পদগুলোকে অরক্ষিত রাখছি না, ধ্বংস করছি। এই ধ্বংসের প্রক্রিয়া যদি আমরা কমিয়ে দেই, বন্ধ করে দেই, তাহলে জলবায়ু পরিবর্তনের অ্যাডাপ্টেশন বা খাপ খাইয়ে নেওয়াটা আমাদের জন্য সহজ হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচারপতিদের কাজ শুধু বিচার করা নয়, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনকে গুরুত্ব দিতে হবে বিচারপতিদের। বুধবার সুপ্রিম কোর্ট দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দেশের প্রধান বিচারপতি। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও হাইকোর্ট বিভাগের বিচারপতি AKM আসাদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করার জন্য পৃথক সচিবালয় গঠন করা অতি দ্রুত প্রয়োজন। বিচারপতিদের সাংবিধানিক বাধ্যবাধকতা ও আইনের সীমাবদ্ধতার মধ্যেই দেশের মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আলোচনা সভা শেষে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ সুপ্রিম কোর্ট দিবসের কেক কাটেন। A fully independent judicial secretariat will allow the judiciary to manage its own affairs, free from external oversight or interference, and ensure greater efficiency in case management and judicial administration. For the Supreme Court to remain the standard bearer of integrity and wisdom, the process of judicial appointments must be beyond reproach.
ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের দায়ে সাবেক এমপি নিজামুদ্দিন হাজারী ও নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বুধবার দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। প্রায় ১৯ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন ও ৮২ ব্যাংক অ্যাকাউন্টে ৫৪৮ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারীর বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। এছাড়া দলটির আরেক সাবেক এমপি এম নাইমুর রহমান দুর্জয় ক্ষমতার অপব্যবহার করে ১১ কোটি টাকা সম্পদ অর্জন ও ২৩ ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৯৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেন পাওয়ায় তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধেও ৩ সদস্যের কমিটির মাধ্যমে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। দুদক মহাপরিচালক বলেন, সরকারের কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো দুর্নীতির অভিযোগ আসলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে দুদক। দুর্নীতিগ্রস্ত আমলাদের রেহাই দেবে না বলে হুঁশিয়ারি দেন সংস্থাটির মহাপরিচালক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ নিজামুদ্দিন হাজারী, মেয়র ও সংসদ সদস্য দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অবৈধভাবে মোট ৫৪৮ কোটি ৮০ লক্ষ ৪৫,৫০৪ টাকার সন্দেহজনক এবং অস্বাভাবিক লেনদেন করায় দুর্নীতি দমন কমিশন একটি মামলা রুজু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এম নাইমুর রহমান দুর্জয়, সাবেক সংসদ সদস্য, মানিকগঞ্জ ১, তিনি সংসদ সদস্য থাকাকালে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে মোট ১১ কোটি ২১ লক্ষ ৮১,৭৯০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। ১৫ দিনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির বড় সড়কগুলোতে তৈরি খানাখন্দ মেরামত শেষ হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। সকালে নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এ সময় জলাবদ্ধতা নিরসনে জিরানি, মান্ডা, শ্যামপুর ও কালুনগর খালগুলোর অবৈধভাবে দখল উচ্ছেদ করার পাশাপাশি আগামী মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসনের কার্যক্রম স্বস্তিদায়ক পর্যায়ে নেওয়া হবে বলে জানান। ডেঙ্গু প্রসঙ্গে তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো ঘাটতি নেই। মশা নিধনের সকল কার্যক্রম চলমান থাকবে। এছাড়া ফুটপাতের অবৈধ দোকানগুলো উচ্ছেদে সেনাবাহিনীর সহায়তায় আন্তঃসমন্বয়ের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সমাধানের চেষ্টা করছে বলে জানান দক্ষিণের প্রধান নির্বাহী কর্মকর্তা। যেটা বলছেন রাজনৈতিক চাপ এখন নেই, ঠিক আছে। খানাখন্দগুলা মেরামত কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। সেগুলো আমরা মাঠ পর্যায়ে যে জরিপ, আমাদের যে মাঠ পর্যায়ের যে নির্বাহী প্রকৌশলীগণ আমাদেরকে বলেছেন, সেটি আমরা যে তথ্য দিয়েছেন সেখানে আমরা এটি করছি। হয়তো আগামী 15 দিনের ভিতরে আমরা মোটামুটি বলতে পারি যে শতভাগ আমাদের সেই খানাখন্দগুলো আমরা এটা ফিল আপ করে ফেলতে পারি। এই ভূমণ্ডলে একমাত্র মশাই প্রাণী না, আরো অনেক প্রাণী কিন্তু বসবাস করে। সুতরাং এই ওষুধের মাত্রা কম বেশি হলে কিন্তু অন্যের জীবন কিন্তু দুর্বিষহ হয়ে যেতে পারে। আমাদের তরফ থেকে কোনো ঘাটতি ছিল বলে আমি মনে করি না। আমাদের এই অভিযানটা ছিল, আছে, সামনেও থাকবে। নির্বাচন সহ সকল বিষয়ে অন্তর্বর্তী সরকারকে চাপ দিলে সংস্কার কাজ ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিকেলে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এখনই বলি যে ডিসেম্বরে নির্বাচন হবে, জানুয়ারিতে নির্বাচন হবে, এইটা যদি আবার তখন পরিবর্তন হয় তখন প্রশ্ন আসবে, বলেছিলেন তো ডিসেম্বরে নির্বাচন হবে। আমরা ধারণা করতে পারছি 26-এর শুরুর দিকে অথবা 25-এর শেষের দিকে নির্বাচনটা হবে। এই রকম প্রস্তুতি নিয়েই ওনারা কাজ করছেন। তবে সংস্কার কি পরিমাণ হবে না হবে তার উপরে কিন্তু এটা ডিপেন্ড করবে। যদি অন্তর্বর্তীকালীন সরকার বোধ করে যে সবাই বোধ করছে যে আরো কিছু সংস্কার দরকার, সংস্কার করবে। যদি অংশীজনরা সবাই একমত হয়, এটাতে আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, সময় হলেই নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা কি হবে তা স্পষ্ট হবে। বুধবার সকালে তামাবিল স্থল বন্দরের কার্যক্রম পরিদর্শন ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এখানে আমার মনে হয় একজনও দলভুক্ত। ইলেকশন যদি কেউ করতে যায় তাহলে বের হয়ে গিয়ে তাকে দলের যোগ্য দিয়ে ইলেকশন করবে। এখানে বসে থাকে তো পাওয়ারে বসে থাকে, ইলেকশন দল হবে না। সবাই মিলে মনে করে যে না আরেকজন আছে তত্ত্বাবধায়ক, সে করবে। অথবা আমরা তো যেহেতু আমাদেরও একটা হচ্ছে ম্যান্ডেট হচ্ছে একটা সংস্কারের পরে নির্বাচন করা, সেই বিষয়ে আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব বলেছেন অলরেডি। তো এটা এখন আগাম হয়ে গেল যে অমুক করবে না, আমরা করবো না, কমুক করবে। এটা সময় আসলে জানতে পারবে।
করাইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে, চলছে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ। এ নিয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাইজিদ সাদ। আগুন কিভাবে লেগেছে সে ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা, ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু, বিস্তারিত জানাবেন। আসার পরেই দেখেছি এখানে আগুন লাগার ঘটেছে 4টা 15 মিনিটে এবং 5টা 12 মিনিটে এই আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমরা আসার পর থেকে কিন্তু দেখছি ফায়ার সার্ভিসের যে 7টি ইউনিট তারা কিন্তু কাজ করেছে এবং কাজ করার ফলে কিন্তু আগুন নিয়ন্ত্রণ এসেছে। আমরা যদি একটু দেখাতে চাই, এখানে কিন্তু একেবারে বলা চলে যে পুরো বউবাজারের যেই কুমিল্লাপট্টির বউবাজারের যে কুমিল্লাপট্টিটি রয়েছে সেটি পুরোপুরি কিন্তু ভস্মীভূত হয়ে গেছে। আপাতত এটি দেখে এখন পর্যন্ত আমরা কিন্তু ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ রাখছিলাম মুঠোফোনে। তারা কিন্তু যেমনটি জানিয়েছেন আমাদেরকে যে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি ঠিক কী পরিমাণ হয়েছে সেটি জানানো সম্ভব নয়। তারা আগুন নির্বাপনে এনেছে এই তথ্যটি দিয়েছে। আমরা কিন্তু দেখছি যে এখানে শুধু ফায়ার সার্ভিস নয়, ফায়ার সার্ভিসের সাথে সাথে রেড ক্রিসেন্ট সোসাইটি সহ আরও অনেক স্বেচ্ছাসেবক কিন্তু এই আগুন নির্বাপনের জন্য কাজ করেছে এবং কাজ করে চলেছে। সেই সাথে সাথে স্থানীয়রা যারা রয়েছেন তারাও কিন্তু আগুন নির্বাপনের জন্য কাজ করছেন। তবে আমরা এদিকটাতে অনেক আহাজারি দেখতে পাচ্ছি, অনেক যারা রয়েছেন যে তাদের নিজের ভিটে মাটি যতটুকু ছিল, যাদের ঘরটুকু ছিল সেটুকু কিন্তু তারা হারিয়েছেন, সেজন্য কিন্তু তারা এদিকে কান্নাকাটি করছেন, সেটি যেমন আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে পরিবারের যারা পুরুষ সদস্যরা রয়েছেন তারা কিন্তু ঠিক শেষ চেষ্টাটি করছেন অথবা সবকিছু সামলে নেওয়ার কিন্তু চেষ্টা করছেন। এখনো কিন্তু এদিকে ধোঁয়া রয়েছে। আমরা আসার পরেই দেখতে পেয়েছি যে এখানে এখনো ধোঁয়া রয়েছে, যদিও আগুন এখন নির্বাপনে, সম্পূর্ণরূপে নির্বাপনে যতটুকু আমরা চোখে দেখতে পাচ্ছি। তবে পুরো এলাকাটি আসলে ভস্মীভূত হয়ে গেছে। এলাকাটি বলতে এখানে যে কটি ঘর, আদতে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হয়ে বলতে পারছি না এখানে কয়টি ঘর ছিল বা কয়টি ঘর ভস্মীভূত হয়েছে, সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। ফায়ার সার্ভিস যখন অফিসিয়াল একটি ব্রিফিং দিবে, তারা ক্ষয়ক্ষতি বা কি পরিমাণ সমস্যা এদিকে হয়েছে বা সার্বিক সব কিছু সম্পর্কে ফায়ার সার্ভিস যখন একটি ব্রিফিং দিবে তখন কিন্তু আমরা বিস্তারিত জানাতে পারবো। তবে এই মুহূর্তে আসার পরে কিন্তু আমরা দেখেছি যে ফায়ার সার্ভিস এখনো এই যে ধোঁয়াটি রয়েছে সেই ধোঁয়া কমানোর কিন্তু চেষ্টা করছে বা একেবারে নিয়ন্ত্রণে আসার পরে যে ধোঁয়াটুকু থাকে সেটুকু যাতে একেবারে নিঃশেষ হয়ে যায় সেই চেষ্টাতে কিন্তু ফায়ার সার্ভিস করছে। আমরা আসার পর থেকে কিন্তু দেখছি যে এখানে ফায়ার সার্ভিস তাদের সর্বোচ্চটুকু চেষ্টা করেছে যে আগুন যাতে নির্বাপনে আসে, সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চটুকু চেষ্টা করছে এবং আগুন এই মুহূর্তে নির্বাপনে আছে। তবে ক্ষয়ক্ষতির কি পরিমাণ রয়েছে বা ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে সেটা ফায়ার সার্ভিসের অফিসিয়াল যে ব্রিফিংটি হবে তারপরে আমরা জানাতে পারবো। এই ছিল আমার কাছে সবশেষ। করাইল বস্তি থেকে যুক্ত ছিলেন সহকর্মী বাইজিদ সাদ। শেষ করছি এখন চারদিক।